টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল। অভিযোগ করেন, টেক্সটাইল খাতের সমস্যাগুলো অনেক পুরনো, যা আগের কোনো সরকারই সমাধান করেনি। বলেন, বর্তমান সরকার নানা পদক্ষেপের পরও অন্তত 1.5 বছর সময় লাগতে পারে এই সমস্যাগুলো সমাধানে। সরকার আন্তরিক হলে বস্ত্র খাত ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করে তিনি বলেন, গ্যাস বিদ্যুতের পাশাপাশি এ খাতের আর্থিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। পদক্ষেপ ওনারা নিচ্ছেন, একটা এফএসআরও অ্যাড করছেন গ্যাস যাতে আরও বেশি প্রবাহিত করতে পারে। তারপরে আপনার অল্টারনেটিভ ফিউল, ওটা নিয়ে উনি ভাবছেন। এবং কি আগামী সপ্তাহে ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব, কমার্স মিনিস্টার সবাইকে নিয়ে একটা দল করে দিয়েছেন, এটা কি আরও কীভাবে সুরা করা যায়। আর ইতিমধ্যে উনি একটা 5% প্রণোদনাও আপনার ডিক্লেয়ার করেছেন, যেটা আমি মনে করি আমাদের এক্সপোর্টে সহায়ক হবে। সৌদি পর্বের খরচ কয়েক গুণ বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ বাড়ছে। গত বছরের চেয়ে 4,000 টাকা বাড়িয়ে সর্বনিম্ন 5,13,545 টাকার হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। তবে কিছুটা স্বস্তি ফিরেছে বিমান ভাড়ায়। আগের বছরের চেয়ে কমবে 24,000 টাকা। নাজিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রা নিশ্চিতে বুধবার 3টি ভিন্ন প্যাকেজ ঘোষণা করেছে হাব। সর্বনিম্ন খরচ ধরা হয়েছে 5,13,000 টাকা আর সর্বোচ্চ 6,43,000 টাকা নির্ধারণ করেছে হজ এজেন্সিদের সংগঠন। গত বছরের তুলনায় বেড়েছে বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ। কারণ হিসেবে সংগঠনের নেতারা বলেন, সৌদি পর্বের খরচ দ্বিগুণের বেশি বৃদ্ধি পাওয়ায় এমন পরিস্থিতি। গত বছরের যে হজ প্যাকেজ ছিল, সৌদি সরকারের যে সার্ভিস ছিল ডি ক্যাটাগরি সার্ভিস, যেটি বাংলাদেশের হজযাত্রীরা গ্রহণ করে থাকেন, ডি ক্যাটাগরি সার্ভিসটা তারা প্রত্যাহার করেছে। আমাদেরকে সি ক্যাটাগরি সার্ভিস নিতে হবে। এই সার্ভিসের মূল্যটা অনেক বেশি। আগে প্যাকেজে কোরবানি অন্তর্ভুক্ত থাকতো না, এবার প্যাকেজে কোরবানি অন্তর্ভুক্ত। আগে প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত থাকতো না, এবার প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত। যার কারণে আপনাদের কাছে যদি প্যাকেজ মূল্যটা বেশি দৃশ্যমানও হয়, আপেক্ষিক অর্থে প্যাকেজ মূল্য কমেছে। তবে বিমান ভাড়া আগের চেয়ে কমেছে বলে জানিয়েছে হাব। এ সময় তারা অভিযোগ করেন, 2023-24 সালে অনৈতিকভাবে বিমান ভাড়া বৃদ্ধি করে কয়েক হাজার কোটি টাকা লোপাট করেছে একটি চক্র। তাদেরকে বিচারের আওতায় আনার দাবিও করেন সংগঠনটি। আমরা প্রমাণ করতে চাই, আগে যে বিমান ভাড়াটি ছিল অন্যায্য ছিল, অনৈতিক ছিল। এই দেশের মানুষের উপর এটা লুটপাট করা হয়েছে। আমরা মনে করি এই বিষয়ে তদন্ত হওয়া দরকার। যারা এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট ছিল তাদের বিচারের আওতায় আনা উচিত। এটি সারা বাংলাদেশের মানুষ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। এবার বাংলাদেশ থেকে হজে যাবেন প্রায় 1,27,000 মুসল্লি। সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন প্রায় 5,000 মানুষ। চাঁদ দেখা সাপেক্ষে 2027 সালের 25শে মে পালিত হবে পবিত্র হজ। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে 8টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকাল 10টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা শুরু হয়। সভায় প্রায় 14,800 কোটি টাকা ব্যয়ে 9টি উন্নয়ন প্রকল্প ওঠে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে নতুন 4টি ও সংশোধিত 5টি প্রকল্প। এর মধ্যে সরকারের অর্থায়ন 11,180 কোটি 17 লাখ টাকা এবং প্রকল্প ঋণ 3,550 কোটি 44 লাখ টাকা। একনেকে বৈঠকের প্রকল্পগুলো হলো পানি সম্পদ মন্ত্রণালয়ের মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর ও দৌলতখান উপজেলার শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকার রক্ষা প্রকল্প। স্থানীয় সরকার বিভাগের প্রকল্পের মধ্যে রয়েছে বৃহত্তর দিনাজপুর জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান এবং সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন 2 প্রকল্প। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ ইউনিয়ন পরিষদ আইনের 26 ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছে আদালত। বুধবার সুপ্রিম কোর্টের 2 আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।
রিটকারী আইনজীবী বলেন, একজন চেয়ারম্যানকে নানা ধরনের ক্ষমতা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গ্রাম আদালত পরিচালনা করার ক্ষমতা। অথচ এই ক্ষমতা যে ম্যাজিস্ট্রেটের রয়েছে তাকে আইনে স্নাতক সম্পন্ন করে বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, কিন্তু চেয়ারম্যানের কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না। তাই স্থানীয় সরকার আইন 2009-এ চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত 26 ধারা চ্যালেঞ্জ করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ পিপলস লীগকে 3 মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে রুল নিষ্পত্তি করে আজ বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। দলটির মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন হাইকোর্টে রিট আবেদন করেন। তিনি জানান, বাংলাদেশ পিপলস লীগ 1976 সালে প্রতিষ্ঠিত হয়। 2025 সালে নিবন্ধনের জন্য আবেদন করলে নির্বাচন কমিশন 2রা ফেব্রুয়ারি নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত জানায়। পরে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে আদালত রুল জারি করেন। বুধবার সেই রুল নিষ্পত্তি করে রায় দেয় আদালত। রায়ে 3 মাসের মধ্যে দলটিকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রামে অপহৃত 7 বছর বয়সী শিশুকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ঘটনায় ভিকটিমের মামাতো ভাই ফয়সাল সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ভোরে উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া এলাকা থেকে অপহৃত শিশু ওয়াসিফা জান্নাত তাসকিনকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শিশুর বাবার কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে গ্রেফতারকৃত মোহাম্মদ ফয়সাল। মুক্তিপণের অর্থ আসামিদের মধ্যে ভাগ করে দেওয়ার প্রতিশ্রুতির মাধ্যমে তাদের এ অপরাধে যুক্ত করা হয়। বাড়ির সামনে এক ব্যক্তি নিজেকে সিএনজি চালক পরিচয় দিয়ে শিশুর বাবা হাসপাতালে ভর্তি আছেন বলে কৌশলে শিশুটিকে অপহরণ করে। এ ঘটনায় জড়িত 3 জন আসামিকে গ্রেফতার এবং অপহরণে ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়। এই বিষয়টা নিয়ে একটু আমরা পুলিশ বিশেষ করে একেবারে রাত দিন পরিশ্রম করার কারণে এবং দ্রুত তাকে শনাক্ত করার কারণে এই ঘটনা থেকে আমরা কিন্তু এই যে বড় ধরনের একটা পরিস্থিতি সংগঠন থেকে আমরা কিন্তু রেহাই পেয়েছি এবং বাচ্চাটাকে জীবিত এবং সুস্থ অবস্থায় উদ্ধার করেছি। ছায়াযুক্ত স্থানে সাথী ফসল হিসেবে লটকনের আবাদ বেড়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। এবছর জেলার প্রায় 212 হেক্টর জমিতে ফলটির আবাদে লাভের আশা করছেন চাষিরা। কৃষি বিভাগের তথ্য মতে জেলার বিজয়নগর, আখাউড়া ও কসবা উপজেলায় লটকনের আবাদ হয়েছে। এর মধ্যে বিজয়নগরে তুলনামূলক বেশি চাষ হয়েছে। চাষিরা জানায়, ছায়াযুক্ত স্থানে সাথী ফসল হিসেবে এই ফল চাষের চাহিদা বেড়েছে। জেলার বিভিন্ন স্থানে বাগান থেকে পাইকাররা ফলটি কিনে সারা দেশে সরবরাহ করে। বাজারে প্রতি কেজি লটকন 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলার 184 মেট্রিক টন লটকন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। আমার 2 মণ 3 মণ 4 মণও আছে। ব্যাপারী এই বাগের নিতেছে, আমরা কোনো বাজারে নেওয়া লাগে না। গাছের গোড়া থেকে শেষ পর্যন্ত ধরে এটা বই পুস্তকে পড়ছি, কিন্তু বাস্তবে আমার দেখা হয় নাই, তা আজকে দেখলাম। এখানে আমরা বাড়ি লটকন 1, বাড়ি লটকন 2 এবং বাউ লটকন 2 এই লটকনের জাতগুলো আমরা সম্প্রসারণ করছি এবং নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করছি এবং এইটা চাষাবাদ করার জন্য তাদেরকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। ব্যর্থ এক সফর শেষে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছে বাংলাদেশ। কন্ডিশনে মানিয়ে নিতে পারেনি বলেই এমন ফলাফল এসেছে বলে মন্তব্য করেন বাংলাদেশের ব্যাটিং কোচ। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ দল। শুরুতে টেস্ট হার, এরপর ওয়ানডে সিরিজ হার। চারদিকে সমালোচনার মধ্যে এই সিরিজের প্রথম টি20 ম্যাচেও হেরে বসেছিলেন হৃদয়রা। অবশ্য পরের 2 ম্যাচ জিতে সিরিজ জিতেছে বাংলাদেশ। উইকেটের বাউন্সের সাথে ব্যাটাররা মানিয়ে নিতে পারেনি বলে জানিয়েছেন বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। যদিও লাল সবুজদের জন্য অপেক্ষা করছে অস্ট্রেলিয়া পরীক্ষা। আগামী 13 আগস্ট ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে শুরু হবে সিরিজটি। এরপর 22 আগস্ট ম্যাকাইতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। খবর শেষ করছি, যাওয়ার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। টেক্সটাইল খাতে বিশেষ কমিটি করে দিলেন প্রধানমন্ত্রী। 15,000 কোটি টাকার 8 প্রকল্প একনেকে অনুমোদন। গতবারের চেয়ে 4,000 টাকা বাড়িয়ে সর্বনিম্ন 5,13,000 টাকার হজ প্যাকেজ ঘোষণা হাবের। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।
জ্বালানি ও বিদ্যুৎ সেবা নিশ্চিতে সকল সরবরাহ বেসরকারীকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তরে করণীয় নির্ধারণে সেমিনারে অংশ নিয়ে মন্ত্রী বলেন, জ্বালানি নিরাপত্তা নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সরকার। জ্বালানি সংকটের জন্য বিগত 17 বছরের রেজিম সরকারের আমদানি নির্ভর অপরিকল্পিত লুটপাটের প্রকল্পকেও দায়ী করেন তিনি। জ্বালানি সংকট মোকাবেলায় সৌর বিদ্যুতের জন্য অব্যবহৃত শিল্প নগরীগুলো ব্যবহারে সরকারের সিদ্ধান্তের কথাও জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। একজন ধানমন্ডিতে রুফটপগুলোতে ইনভেস্টমেন্ট করলো, সেই বাড়ি সেই যতখানি সে বিদ্যুৎ দিতে পারবে সোলার থেকে, ওইটা আমি আমার যে ডিপিডিসি আছে তার যে ডিমান্ড দেওয়া আছে ওই পোর্শনটার ডিমান্ড আমি কমিয়ে দেবো। 3টি নতুন প্রকল্প সহ 8 প্রকল্পে 14,041 কোটি টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এ সময় দীর্ঘসূত্রিতা থেকে বেরিয়ে আসা সহ খরচ কমানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ইফতেখার রেজা রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বর্তমান সরকারের ষষ্ঠ এবং চলতি অর্থ বছরের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এই সভা সামঞ্জস্যপূর্ণ করে তোলা। পরে তথ্য অধিদপ্তরে সভার বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুর রহিম জোনায়েদ সাকি। জানান, মোট 9টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। 80% কাজ শেষ হলেও ডলারের দাম সমন্বয় সহ আরও কিছু কারণে আশুলিয়া এক্সপ্রেসওয়ের নির্মাণ ব্যয় বেড়েছে। মূলত ডলার রেট একটা বড় আকারে পরিবর্তন ঘটেছে। সেই ডলার রেট পরিবর্তনের কারণেই আবার কতগুলো ভ্যাট ট্যাক্স সহ বেশ কিছু পরিবর্তনের জায়গা আছে। আর 5টা ক্ষেত্রে এখানে নতুন একটা অঙ্গ সংযোজন হয়েছে। তো সেই অঙ্গ সংযোজনের ফলে খরচের একটা বৃদ্ধি আছে। আর কিছু ইউটিলিটি লাইন মানে স্থানান্তরের যেটা মূল ডিপিপিতে সেখানে ছিল না, যার ফলে ইউটিলিটি লাইন স্থানান্তরের একটা খরচ বৃদ্ধি পেয়েছে। আর 5টি নতুন অঙ্গ সংযোজনের খরচ বৃদ্ধি পেয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের চলমান ধারাকে সবসময়ই পর্যবেক্ষণ করছে সরকার। প্রকল্প বাস্তবায়নের সমস্যাগুলো কি, সেটা সমাধানের সুপারিশ এবং তদনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন আনা। একটা বড় সমস্যার জায়গা হচ্ছে পিডি নিয়োগ। সেই পিডি নিয়োগের নীতিমালা তৈরি করা এবং পিডিদের যথাযথ প্রশিক্ষণ এবং সেই প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় ইনস্টিটিউট, কোর্স মডিউল, এই কাজগুলো কিন্তু আমরা ইতিমধ্যে তৈরি করে প্রায় সম্পন্ন করে এনেছি। এটাও খুব শিগগিরই আমরা এটা করব এবং আমরা মনে করি যে 180 দিনের মধ্যেই এই কাজগুলো সম্পন্ন হবে। জোনায়েদ সাকি বলেন, খুলনার রূপসা নদীর পাড়ে সড়ক নির্মাণ প্রকল্পে দুর্নীতি ইস্যুতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে বুধবার। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ায় দেখা দিয়েছে ভাঙন। ফসলি জমি, রাস্তাঘাট নদীগর্ভে চলে গেছে। আতঙ্কিত নদী তীরবর্তী এলাকার বাসিন্দা। পানি উন্নয়ন বোর্ড জানায়, কাজীপুর সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালি উপজেলায় হঠাৎ যমুনার ভাঙন শুরু হয়েছে। ভাঙনে প্রতিদিনই বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, তলিয়ে যাচ্ছে নিচু এলাকা। সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ট পয়েন্ট এলাকায় 7 সেন্টিমিটার এবং কাজীপুরে মেঘাই ঘাট পয়েন্টে 7 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এদিকে উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। এতে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে নিচু এলাকার বিস্তীর্ণ জনপদ। ওদিকে নেত্রকোনায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও জেলার সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তথ্য গোপন করার অভিযোগে টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যানকে 7 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। অন্যদিকে নাটোরে কিশোরকে হত্যা করে অটো ভ্যান ছিনতাইয়ের অভিযোগে 4 জনের যাবজ্জীবন এবং 1 জনের 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন।
2018 সালের 29 সেপ্টেম্বর ছিনতাইকারী চক্র নাটোরের পাকা বাজারে যাওয়ার কথা বলে চালককে হত্যা করে ভ্যান সহ বিভিন্ন মালামাল লুটে নেয়। অন্যদিকে কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের 7 বছর এবং অপর 4 জনকে 5 বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। 2017 সালের 6 মে বরুড়া উপজেলায় কাভার্ড ভ্যানের চালককে হত্যা করে 3 লক্ষ টাকা লুটে নেয় ডাকাত দল। এছাড়া জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জন এবং তথ্য গোপন করার অভিযোগে দুদকের মামলায় কক্সবাজারের টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত। দুদক জানায়, সম্পদ বিবরণীতে 3,78,00,000 টাকা সম্পদের তথ্য গোপন করেন জাফর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেমিনার এবং নজরুল সঙ্গীতানুষ্ঠান হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এই আয়োজন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আল ফুরকান, উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আল আমিন, উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশপ্রেম, মানবতা ও গণজাগরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন নজরুল গবেষক প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল আমিন। পঞ্চগড়ে তেঁতুলিয়া রয়্যাল টি ফ্যাক্টরি লিমিটেড পরিদর্শন করেছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মিসবাউদ্দিন আহমেদ। সকালে চা কারখানার বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন তিনি। এর আগে রয়্যাল টি ফ্যাক্টরি লিমিটেড কর্তৃপক্ষ এবং পরিবারবর্গ চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান। এ সময় তার সঙ্গে চা বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, রয়্যালটি কারখানা কর্তৃপক্ষ ফ্যামিলিবর্গ, টি বোর্ড পঞ্চগড় অফিসের কর্মকর্তা, কারখানা মালিক সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় চা বোর্ডের চেয়ারম্যান রয়্যাল ফ্যাক্টরি লিমিটেডের কারখানায় উৎপাদিত গুণগত মানসম্পন্ন চা দেখে সন্তোষ প্রকাশ করেন। নেত্রকোনা আটপাড়ায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে অভিভাবক ও এলাকাবাসী। দুপুরে উপজেলার সুনই ইউনিয়নের দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, স্কুলটিতে 6 জন শিক্ষক থাকা সত্ত্বেও প্রতিদিন 20 থেকে 25 জন শিক্ষার্থী স্কুলে উপস্থিত থাকে না। শিক্ষকরা পাঠদান সঠিকভাবে না করানো এবং দুর্ব্যবহারের কারণে শিক্ষার্থীরা দূরের স্কুলে চলে যাচ্ছে। আরও নানা অভিযোগ এনে প্রধান শিক্ষকের অপসারণে সরকারের প্রতি জোর দাবি জানান তারা। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে দলটি। নির্বাচন কমিশনকেও বিষয়টি অবহিত করবে তারা। দলটির অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, যে কোনো নৈতিক স্খলনের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে জামায়াত। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদেরকে জানান, দলীয়ভাবে জামায়াতের কাছ থেকে নোটিশ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। সাতক্ষীরা 4 আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। সামাজিক মাধ্যমেই এই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি করেন গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী। ওই নারী ও তার পিতাও একই ধরনের ভিডিও বার্তা দেন। গত 17 জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেখানে তার বড় স্ত্রী সহ আমরা সকলে উপস্থিত ছিলাম। এমন প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে দলীয় তদন্তে নামে জামায়াতে ইসলামী। বুধবার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে তদন্তে প্রতিবেদন পর্যালোচনা করে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় দলটি। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, কোনো ধরনের নৈতিক স্খলনকে বরদাস্ত করবে না জামায়াত। তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে সেটাকে নৈতিক পদস্খলনজনিত হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। যারা প্রতীয়মান হয় দলের মধ্যে ব্যক্তি নয়, সেটা জামাত প্রমাণ করেছে। আদর্শ নৈতিকতার প্রশ্নে জামাত সবসময় অপসীম ছিল। দলীয় সিদ্ধান্তের বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করার কথা জানিয়েছে জামায়াত। এতে গাজী নজরুল ইসলাম হারাতে পারে সংসদ সদস্য পদও। চিঠি হাতে পেলে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান নির্বাচন কমিশনার আব্দুল রহমান এল মাসুদ। উনি তো রিজাইন করেন, এখন ওনার যে বাতিল করছে এটা রিজাইন হিসাবে গণ্য হবে কিনা, হতে
ব্যাপারে একেবারে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আসুক, চিঠি আসুক, আমরা চিন্তা ভাবনা করব। এখন আপনারা পর্যালোচনা করবে, এখন কোনো উত্তর দেব না। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনীর বিদায়ী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। 2023 সালের 24 জুলাই নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নেন এম নাজমুল হাসান। নাজমুল হাসান 1986 সালের 1 জুলাই কমিশন লাভ করেন। এরপর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বিজিএম-এর প্রতিনিধি দল। আলোচনা হয় পোশাক খাতের সংকট সমাধানে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে। এ খাতে জ্বালানি সংকট সমাধানে আলোচনা হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। পরিকল্পিত নগরায়ন এবং আবাসন খাতের উন্নয়নে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয় প্রধানমন্ত্রীর সাথে। বৈঠকে দেশের আবাসন শিল্পের বর্তমান পরিস্থিতি, পরিকল্পিত নগরায়নের চ্যালেঞ্জ এবং বাস্তবায়নের ফলে উদ্ভূত বিভিন্ন বাস্তব সমস্যা এবং এ খাতের দীর্ঘমেয়াদী উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশে প্রাকৃতিক গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে বাড়তি চাপ যানবাহনের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেক চালক পাচ্ছেন না পর্যাপ্ত গ্যাস। যাত্রী পরিবহনেও বিঘ্ন ঘটছে, বাড়ছে জনভোগান্তি। দ্রুত সমস্যার সমাধানের তাগিদ দেন ভুক্তভোগীরা। তবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী বলেছেন, দেশে জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাসের কোনো সংকট নেই। দেশের এলএনজির ভাসমান টার্মিনাল FSRU এর কারিগরি ত্রুটির কারণে গ্যাসের চাপ কিছুটা কম, 2-1 দিনের মধ্যে স্বাভাবিক হবে বলে জানিয়েছেন তিনি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর মগবাজার ফিলিং স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ সারি। প্রাকৃতিক গ্যাস সরবরাহ কম থাকায় ভোগান্তিতে পড়েছেন চালকরা। এমন দৃশ্য বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোতে। আবার কিছু কিছু জায়গায় গ্যাসও নেই। কয়েকটি পাম্প ঘুরেও গ্যাস না পাওয়ার হতাশার কথা জানিয়েছেন কেউ কেউ। গতকালকে এই যে এখানে 92টার গ্যাস নিয়েছি 5 ঘন্টা দাঁড়াইয়া হোটেল, ওই যে আপনার সিএনজি প্রগতি কুড়িল বিশ্ব রোডে, এরকম 10 থেকে 15 দিন ধরে এই কষ্ট যাচ্ছে আর কি, ঢাকা শহরে বিশেষ করে। মেরুলে গেছি গ্যাস নাই, নোটিশ লাগা রাখছে গ্যাস নাই, হাজিপাড়া গেছি গ্যাস নাই, আবুল হোটেল গেছি গ্যাস নাই, পরে আইসা 3 ঘন্টা সিরিয়াল লাগাই এই পর্যন্ত আইছি। সমস্যাটা আমরা 2-3 দিন যাবত বেশি পাচ্ছি, কিন্তু আগে একটু কম ছিল, কিন্তু এখন অতিরিক্ত বেশি। সিএনজি চালকদের ভোগান্তি আরও বেশি। গ্যাস নিতে বাড়তি সময় চলে যাওয়ায় কাঙ্ক্ষিত যাত্রী না পাওয়ার কষ্টের কথা জানান। এভাবে চলতে থাকলে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়বে বলে জানান চালকরা। খুবই খারাপ অবস্থা, কারণ আমরা তো পারতাছি না অন্য কোনো পেশায় যাইতে, নলে এই পেশা ছেড়ে দিতাম। 7 পাম্প ঘুরে লাগাইছি, মনে হয় 2 ঘন্টা হয়েছে, এখনো পর্যন্ত পাম্পের দেখা পাই নাই। শুধু এক সিএনজি ছিল গ্যাসের, তো আমরা গ্যাস না পাওয়া অন্য গাড়িগুলো সব গ্যাস করে এখন কোনো একটা পাম্পে আমাদের গ্যাস দেয় না। গ্যাস যদি জমা দিয়ে না দিতে কালকে চাবি দেবো না, ঠিক আছে, চাবি নেবো, জমা দিতেই হবে। যে কটি ফিলিং স্টেশনে মোটামুটি গ্যাস সরবরাহ আছে, তাতেও চাপ সামলাতে হিমশিম অবস্থার কথা জানানো হয়েছে। চাপের জন্য আমাদের কঠিন কষ্ট, দিনরাত 24 ঘন্টা একই রকমের চাপ, কোনো সময় গাড়ি কমে না। কারণ যে একটা গাড়ি 2বার 3বার গ্যাস নিতেছে দিনে, কারণ প্রেশার গ্যাস ঢুকতেছে না, লাইনে অনেক কম, 100 এখন 20 প্রেশার আছে। এ বিষয়ে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী বলেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কিছুদিনের মধ্যেই সমস্যার সমাধান হবে। ইম্পোর্ট থেকে আমরা কিন্তু প্রতিদিনই টার্গেট করি যে আমার একটা স্ট্যান্ডার্ড ন্যাচারাল গ্যাস আমার পাইপলাইনে আসবে, যেটুকু আমার সামর্থ্য আছে সেটা প্রতিদিনই আমরা একই রকম মাত্রা বজায় রাখি। ফলে ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র এই সাময়িক সংকটটা হয়েছে আপনার আমার FSRU-তে ত্রুটি দেখা দেওয়ায়, সেটা আশা করছি আমরা যে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা মেরামত কার্য সম্পাদন করে আবার আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারব। শুধু প্রাকৃতিক গ্যাস নয়, দেশে কোনো জ্বালানি সংকট নেই বলেও জানিয়েছে সরকার। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। দুপুরে রাজধানী বাংলা মোটরে এনসিপির প্রধান কার্যালয়ে দলটির 5 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বৈঠকে বৈশ্বিক এবং আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতা এবং দুদেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের চুক্তি নিয়ে এনসিপির সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি, তবে জনগণের স্বার্থের বিষয়ে এনসিপি সজাগ বলে জানান আসিফ মাহমুদ। পাশাপাশি দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশা করেন দুপক্ষই। এছাড়া দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের রায়ের আলোকে সংস্কার বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।